ঢাকার ব্যস্ততম একটা সন্ধ্যা। চারপাশে গাড়ির হর্ন, মানুষের হাঁটা চলা, আর দূরে কোথাও বাজছে এক পুরনো গানের সুর। তুমি আসবে বলে সময় থেমে আছে। আমি দাঁড়িয়ে আছি বনানীর এক কফি শপের কাচের সামনে। 6 বছর পর আজ সে আবার মেঘলার দেখা পাবো, এই ভেবে বুকটা একটু কেঁপে উঠছিল। অথচ সময় তো অনেক কিছুই বদলে দিয়েছে। চোখে এখন আর সেই আগুন নেই, কণ্ঠে নেই আগের মতো জেদ। কিন্তু একটিই জিনিস বদলায়নি, মেঘলার নাম শুনলে হৃদয়টা আজও ঠিক আগের মতোই কেঁপে ওঠে। হঠাৎ করেই কফি শপের দরজা খুলে গেল। হালকা নীল শাড়িতে কানের দুলে সূর্য আলো ঝলমল করছিল, আর চোখে সেই পুরনো চেনা দৃষ্টি মেঘলা। আমার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তুমি ঠিক আগের মতোই আছো। মেঘলা মৃদু হাসল। মেঘলা বলল, আর তুমি ঠিক আগের মতোই ভুল বলছো। আমাদের দুজনের মাঝে তখন কিছুটা নীরবতা, আর চারপাশে যেন সময় থমকে গেল কিছুক্ষণের জন্য। তখন আমরা দুজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। আমি পড়তাম আর্কিটেকচারে, আর মেঘলা ফাইন আর্টসে। ভিন্ন ডিপার্টমেন্ট, ভিন্ন দুনিয়া, তবুও একটা জায়গা ছিল যা আমাদের বারবার কাছাকাছি আনতো। ক্যাম্পাসের সেই ছোট্ট চায়ের দোকানটা, যেটার নাম সবাই দিয়েছিল মোহনা। আমি প্রায় প্রতিদিন ওই দোকানে বসে একা একা ছবি আঁকতাম, কিন্তু আমি জানতাম না যে মেঘলা আমাকে কিছুদিন ধরে দূর থেকে লক্ষ্য করছিল। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। মোহনা দোকানটায় ভিড় কম, আর চা একটু বেশি ফুটছে। হঠাৎ আমার সামনে বেঞ্চে বসে এক মেয়ে বলে উঠল, তুমি রোজ ছবি আঁকো, কিন্তু কাউকে দেখাও না কেন? আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। প্রথমবার সেই কণ্ঠে মেঘের মতো কোমলতা আর বিদ্যুতের মতো স্পষ্টতা টের পেলাম। তারপর আমি বললাম, সব ছবি দেখানোর জন্য না। মেঘলা হাসল। সে হাসিতে কেমন একটা শান্ত রোদ মেশানো ছিল। তারপর বলল, তবুও একটা তো থাকবেই, যেটা শুধু আমাকেই দেখাবেন। আমি তখন কিছু বলিনি। ওর চোখের দিকে তাকিয়েছিলাম শুধু। সেখানে অদ্ভুত একটা আত্মবিশ্বাস, আবার একই সাথে গভীর কোমলতা। সেদিন বুঝেছিলাম এই মেয়েটা শুধু প্রশ্ন করে না, উত্তর খুঁজে নিতেও জানে। তারপর থেকে আমরা ধীরে ধীরে কথা বলতে শুরু করি। ক্লাস শেষে আড্ডা, মোহনার চায়ের কাপ, দুপুরের গরম রোদে ক্যাম্পাসের মাঠে হেঁটে চলা, সব কিছুর মাঝেই এক অদৃশ্য বন্ধন গড়ে উঠছিল। ওর চোখে আমি দেখতে পেতাম প্রশ্ন, আর আমার চোখে হয়তো উত্তর খুঁজে পেত ও। আমি মেঘলার সামনে কখনো অভিনয় করিনি। ওর সঙ্গে কথা বলতে বলতে এমন অনেক অনুভব বেরিয়ে আসতো, যেগুলোর অস্তিত্ব আমি আগে টেরই পাইনি। একদিন বিকেলে একটা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আমি বললাম, জানো, আমি অনেক মেয়ের ছবি এঁকেছি, কিন্তু যেটা তোমাকে না দেখে আঁকতে শুরু করেছিলাম সেটা এখন তোমার মতোই দেখতে। মেঘলা চুপ করে আমার দিকেই তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো তুমি আঁকোনি, আমি নিজেই আস্তে আস্তে তোমার ছবির ভেতর ঢুকে গেছি। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে বললাম, তাই নাকি? তাহলে তো বুঝতেই পারিনি। আমার রং, তুলি, ব্রাশ সব চুরি করে তুমি চুপচাপ আমার ছবির ভেতর বাসা বেঁধে ফেলেছ। মেঘলা হেসে ফেলল। তারপর চোখ কুঁচকে বলল, হুম। আর তুমি সেই বাসার ভাড়াটে, আমি চাইলে যে কোনো সময় বের করে দিতে পারি। আমি ভেজা ক্যানভাসের দিকে তাকিয়ে বললাম, তাহলে সাবধান করে দিও, যেন ব্রাশ নিয়ে না বের হই। ছবি তো শেষ করতেই হবে। মেঘলা হালকা ঘুষি মেরে বলল, বড্ড চালাক তুমি, আদিল। আর তুমি বড্ড মেঘলা। কখনো রোদ, কখনো বৃষ্টি, আর কখনো হঠাৎ বজ্রপাত। আর তুমি কি? তুমি তো সব সময় ছায়ার মতো থাকো, পাশে থেকেও কিছু বোঝানো যায় না। ছায়া বলেই তো সবটা ঢেকে রাখি। রোদে পড়লে আমি থাক, বৃষ্টি এলে আমি ভিজি। তুমি শুধু চলো, আমি পেছনে থাকি। মেঘলা চুপ করে গেল, কিছু বলল না। চোখ নামিয়ে ক্যানভাসের দিকে তাকিয়ে রইল।
তারপর হঠাৎ বলল, জানো আদিল, যদি একদিন আমি হারিয়ে যাই তুমি কি খুঁজবে আমাকে? আমি একটু মুচকি হেসে বললাম, না। মেঘলা তাকিয়ে রইল আমার দিকে, কিছুটা অবাক। আমি বললাম, খুঁজব না, কারণ আমি জানি তুমি হারাবে না। তুমি শুধু লুকাবে, আর আমি ঠিক খুঁজে পাবো, কারণ তুমি আমার আঁকা ছবির ভেতরেই থাকবে। ও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল আমার দিকে। আর আমি বুঝলাম আমাদের গল্পটা শুরু হয়ে গেছে, আমরা হয়তো টেরই পাইনি। আমি ক্যানভাস থেকে চোখ না সরিয়ে বললাম, জানো মেঘলা, তুমি একটু বেশি কথা বলো। মেঘলা সঙ্গে সঙ্গে গম্ভীর সুরে বলল, আর তুমি কম কথা বলে বেশি ভাব দেখাও। ভাব? আর আমি? হ্যাঁ, সব ছবি দেখানোর জন্য না, এই কথা শুনে যে কেউ ভাববে তুমি বিরাট শিল্পী। আমি মৃদু হেসে বললাম, আমি তো সাধারণ একজন ছাত্র, শুধু একটা মেয়ের জন্যই ছবি আঁকি। মেঘলা ভ্রুকুচকে বলল, সেটা আমি না তো। না, আমার পাশের ফ্ল্যাটের আন্টি। মেঘলার সঙ্গে সঙ্গে একটা পেন্সিল ছুঁড়ে দিল আমার দিকে। এই জন্যেই বলি তুই এক নম্বরের ধান্দাবাজ। আমি নাটকীয় ভঙ্গিতে পেন্সিলটা হাতে নিয়ে বললাম, এই পেন্সিল দিয়েই তোমার চুলের ঝুঁট খুলে দেবো একদিন, তার আগে মাপ চাও। মেঘলা হাসতে হাসতে বলল, ভালোবাসা নয়, হুমকি দিয়ে প্রেম করো তুমি। আমি মাথা নিচু করে বললাম, প্রেম তো করিনি এখনো, তুমি শুধু ছবি হয়ে থেকেছ আমার ক্যানভাসে। ও এবার একটু থমকে গেল, তারপর বলল, ছবির ভেতর থাকলে তো কথা বলতে পারতাম না। আমি থাকতে চাই তোমার গল্পের ভেতর, যার শুরু আছে, মাঝখানে আমি আছি, আর শেষটা। শেষটা এখনই বলো না, আগে মাঝখানটা আরও লম্বা হোক। মেঘলা হেসে ফেলল। আমি জানি সে কিছু বলবে না এখন, শুধু ওই চোখ দুটো দিয়ে বলে দেবে সব। আর ওই একজোড়া চোখের ভেতরেই আমি সব সময় হারিয়ে যেতে চেয়েছি। সেদিনের পর থেকে মেঘলা আর আমি যেন একে অপরের ছায়া হয়ে গেছি। ক্লাসের ফাঁকে, লাইব্রেরির সিঁড়িতে, ক্যানভাসের পাশে, এমনকি বৃষ্টির দিনের ছাদেও ওর পাশে আমার থাকা চাই। একদিন বিকেলে ওদের ডিপার্টমেন্টে একটা গেস্ট আর্টিস্ট এসেছিল। রোদ নামে একটা চটপটে ছেলে, যার আঁকা নিয়ে সবাই উত্তেজিত। আর আমি দেখি মেঘলা তার পেন্টিং নিয়ে মাথা নাড়িয়ে প্রশংসা করছে। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছি। ওর হাসি তখন অন্যরকম, একটু বেশি খোলা মনটা হালকা করে কুঁচকে গেল। মেঘলা এসে বলল, জানো, রুদ্র ভাইয়ার স্কেচগুলো দারুণ, একেবারে প্রাণ ছুঁয়ে যায়। আমি ঠোঁট গুটিয়ে বললাম, হয়তো খুবই ভালো আঁকে, এতটাই যে মুগ্ধ হওয়ার জন্য তার পাশে দাঁড়াতে হয়। মেঘলা ভ্রু তুলে বলল, হয়েছে, তুমি কি ঈর্ষা করছো? আমি গম্ভীর মুখ করে বললাম, আমি? না, আমি তো সাধারণ ছাত্র, শুধু একটা মেয়ের জন্য আঁকি। মেঘলা হাসতে হাসতে বলল, উফ, এত নাটক করো কিভাবে বলো তো? তোমাকে দিয়ে সিনেমা বানানো যায়। বানাও, কিন্তু কস্টিং ঠিক রাখো। নায়ক আমি, নায়িকা তুমি। মেঘলা গাল ফুলিয়ে বলল, না, আমি ভাবছিলাম রুদ্র ভাইয়াকে নায়ক করব। আমি ভেংচি কেটে বললাম, ঠিক আছে, তাহলে ভিলেন হিসেবেই ঠিক আছে। মেঘলা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর হঠাৎ আমার হাতটা চেপে ধরল। আমি চমকে গেলাম। মেঘলা শান্ত গলায় বলল, আরে বোকা, আমি তো তোমার ক্যানভাসের মেয়ে। রুদ্র ভাইয়ার প্রেমে আমি কেমন করে থাকি বলো? আমি একটু থমকে গিয়েছিলাম। ওর হাতটা আমার হাতের ভেতরে মিশে গিয়েছিল একরকম নিশ্চিন্ততায়। আমি বললাম, তাহলে এখন থেকে তোমার জায়গা শুধু ক্যানভাসে না, এই হাতেও। মেঘলা চোখ সরিয়ে নিল, কিন্তু আমি দেখলাম ওর গাল দুটো লাল হয়ে গেছে। সেদিনের পর থেকে ওর হাতটা যেন আমার হাতেই ঠিকানা পেল। খুনসুটি আর ঝগড়ার মাঝেও আমাদের বন্ধনের একটা অদৃশ্য রং গাঢ় হতে থাকলো। বিকেলে রোদটা একটু ঢলে পড়ছিল ক্যাম্পাসের পুরনো আমগাছটার নিচে। আমি আর মেঘলা বসে আছি পাশাপাশি।
আমি এক হাতে স্কেচবুক, আরেক হাতে মেঘলার চুলের ভেতর বাতাস গুনছি। হঠাৎ মেঘলা বলল, শোনো, যদি কখনো আমি না থাকি তাহলে তুমি কি আঁকবে? তোমার জায়গাটা ফাঁকা রেখে ছবি আঁকবো। মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, বাহ, কেউ নেই বলেই কি তার জায়গাটা সবচেয়ে স্পেশাল? আমি মুচকি হেসে বললাম, না, তোমাকে আঁকতে গেলেই ভুল হয়ে যায়, তাই ভাবলাম না আঁকাই ভালো। কল্পনায় যা, ক্যানভাসে সেটা ঠিক আসে না। মেঘলা গম্ভীর মুখে বলল, বেশি আদিক্ষেতা করো না, ভুল হলেও একটু চেষ্টা করতে পারতে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, যদি কোনো দিন তোমায় আঁকতে পারি তবে জানবে সেদিনই আমি তোমায় পুরোটা বুঝে গেছি। মেঘলা কপাল ভাঁজ করে বলল, আর আমি তোমায় আঁকলে? তাহলে আমি ভুল বোঝার ভয়ে তোমার সামনে দাঁড়াবই না। ও একটা শুকনো পাতা ছুঁড়ে দিল আমার গায়ে। তুমি মাঝে মাঝে এমন হও কেন বলো তো? কেমন? মানে এমন যাকে এক মুহূর্তে ঝাড়ি দিতে ইচ্ছে করে আর পরের মুহূর্তে জড়িয়ে ধরতে। তুমি চাইলে একসাথে দুটোটাই করতে পারো, তবে একটা শর্তে। মেঘলা চোখ সরু করে বলল, শর্ত? বাড়ির আগে একটা আলতো করে হাত ধরবে, আর জড়িয়ে ধরার সময় একটু বেশি জোরে। মেঘলা আমার দিকে তাকিয়ে কিছু বলল না, শুধু নিজের হাতটা আমার হাতের ওপর রাখল। টিপ টিপ রোদে নরম একটা চেপে ধরা। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা সবসময় আই লাভ ইউ দিয়ে শুরু হয় না, কখনো শুধু একটুখানি হাত ধরা দিয়েও একটা সম্পূর্ণ গল্প লেখা যায়। আর তখনই মেঘলা আমার কানের কাছে ফিসফিস করে বলল, জানো, তোমার মতামত ছাড়াই আমি তোমার গল্পে ঢুকে গেছি। আমি তো খুঁজেও পাইনি কখন ঢুকলে, শুধু এখন জানি তুমি আছো, আর সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। মেঘলা হঠাৎ হেসে উঠল। আহ, কি নাটক! কিন্তু ভালো লাগে। কি নাটক? নাকি আমি? মেঘলা একটু চুপ থেকে বলল, দুটোই একসাথে। বাহ, মানে তুমি আমার নাটকও পছন্দ করো? আমাকেও? মেঘলা চোখ ছোট করে বলল, আরে না রে বোকা, নাটক না থাকলে তুমি থাকো না, আর তুমি না থাকলে এই নাটকটাই পানসে লাগে। আমি হাসতে হাসতে বললাম, মানে বুঝলাম আমার অভিনয় দেখে তুমি আস্তে আস্তে প্রেমে পড়ে যাচ্ছ। মেঘলা কপাল ঠুকে বলল, প্রেম না, আমি তোমাকে দুঃখী শিল্পী ভেবে দয়া করছি। আমি ভেজা গলায় বললাম, আহারে, দয়া করেও যদি এত সুন্দর করে হাত ধরো তাহলে তো আমি দুঃখেই থাকবো চিরকাল। মেঘলা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আর দুঃখে দুঃখে ছবি আঁকবে, আমি তোমার মিউজ হয়ে থাকবো। আমি কপট বিরক্তি নিয়ে বললাম, মিউজ তো হবেই, কিন্তু শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, আমার মিউজ হতে হলে সপ্তাহে অন্তত একবার চা খাওয়াতে হবে, 3 দিন পর পর ঝাড়ি দিতে হবে, আর প্রতিদিন একবার করে হাত ধরতে হবে। আর যদি কোনোটা না মানি? তাহলে তাহলে আমি ছবি আঁকা ছেড়ে কবিতা লিখে ফেলবো। ও মা, এই তো শেষ! এখন থেকে চা, ঝাড়ি আর হাত ধরা সব রুটিন মাফিক চলবে। দারুণ, তাহলে এখন ঝাড়ির সময়, শুরু করো। ঝাড়ি পরে দেব, আগে একটু হাতটা ধরতে দাও। সে আবার আলতো করে আমার হাত ধরল। আমি একটু চমকে উঠলাম। ধরা তো হয়ে গেছে, এখন বুঝি জড়িয়ে ধরার পালা। মেঘলা চোখ রাঙিয়ে বলল, বেশি কথা বললে কানের নিচে আছড় দেব। আর আমি বলবো, এই আঁচড়টাই আমার ভালোবাসার সাইনেচার। মেঘলা হেসে ফেলল, একদম নিজের মতো করে। আর আমি বুঝলাম আমাদের গল্পটা ঠিক এখানেই, খুনসুটির মাঝেই ভালোবাসার সবচেয়ে সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। এটা ছিল অতীত, এখন বর্তমানে আসা যাক। কফি ঠান্ডা হয়ে আসছে, আমি আর মেঘলা বসে আছি বনানীর সেই কফি শপে। কাচের ভেতরে গাড়ির হর্ন, নীল রঙের সন্ধ্যা, আর দূরে কোথাও বাজছে সেই পুরনো গান, তুমি আসবে বলে সময় থেমে আছে। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর আমি বললাম,
জানো, মাঝখানে এমন কি ঘটেছিল যে আমরা 6 বছর ধরে একটাও কথা বলিনি? মেঘলা কফির কাপটা দু হাতে ধরে বলল। কি ঘটেছিল? আমি তাকিয়ে রইলাম ওর দিকে। মেঘলা নিজেই বলতে লাগলো। হঠাৎ তোমার স্কলারশিপ, হঠাৎ ইউরোপ চলে যাওয়া, তারপর মোবাইল নম্বর বদল, ইমেলের উত্তর না দেওয়া, সব মিলিয়ে মনে হচ্ছিল তুমি হারিয়ে গেছো। আমি সত্যি হারিয়ে যাইনি, খুঁজে চলেছিলাম নিজেকে, জীবনের অর্থ। আর তখন ভাবতাম তোমার কাছে ফেরা মানেই আবার একেবারে ঠিক করে ফেরা। মেঘলা হালকা হাসি দিয়ে বলল। আহা, কি ডায়লগ! এখন বুঝি সফট রিটার্ন নিয়ে এসেছো? না, এবার একেবারে পার্মানেন্ট কামব্যাক। আর সেই জন্যেই দেখা করতে বলেছো, নাকি শুধুই কফির অজুহাতে পুরনো প্রেম জোড়া লাগাতে চাও? কফির অজুহাতে যদি তোমাকে পেয়ে যাই, তাহলে কফির খরচ যতই হোক আমি প্রস্তুত। ও, এখন দেখি টাকা পয়সার দিকেও দারুণ সচেতন হয়েছো। হ্যাঁ, কারণ এইবার আর তোমাকে হারালে ব্যাংক লোনেও তোমার ছবি জমা দেব। আমি কি লোনের জামানত নাকি? না, তুমি আমার সবচেয়ে দামি অ্যাসেট। ইনভেস্টও তোমার ওপর, লাভও তুমি। এখন এইসব ডায়লগ মেরে আবার কোথাও পালাবে না তো? আমি হাত তুলে শপথের ভঙ্গিতে বললাম, কথা দিচ্ছি, এইবার পালিয়ে যাওয়া নয়, একসাথে হেঁটে যাওয়া। ঠিক আছে, কিন্তু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, প্রতি সপ্তাহে একবার চা খাওয়াতে হবে, মাসে একবার ঝগড়া করতে হবে, আর আর? মেঘলা হালকা গলায় বলল। প্রতিদিন একবার করে বলতে হবে তুমি ছাড়া আমার ছবি অসম্পূর্ণ। আমি মুচকি হেসে বললাম, দারুণ, তাহলে শর্ত মেনে এখনই বলছি, তুমি ছাড়া আমার সব ক্যানভাস সাদা। শুধু তোমার ছায়ার জন্যই তো আমি এতটা রং জমিয়ে রেখেছিলাম। আর যদি আমি আবার হারিয়ে যাই? এবার হারিয়ে গেলেও খুঁজে আনবো, কারণ এবার তুমি শুধু ক্যানভাসে না, আমার গল্পের ভেতরে আছো, নামের পাশে, প্রতিটা লাইনের ভেতরে। মেঘলা চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল। তাহলে এই গল্পটা নতুন করে শুরু হোক। নতুন না, অসম্পূর্ণটাকে পূর্ণ করে তুলি, কি বলো? কিন্তু এক শর্তে। ওহে শর্তরানী, এবার আবার কি? এবার শুধু আমিই তোমার গল্পের নায়িকা হব। কথা দিলাম, এবার শুধু তুমি, শুধুই তুমি। মেঘলা একটু লাজুকভাবে হেসে বলল। এই লাইনটা শুনতে ভালো লাগে, বারবার শুনতে ইচ্ছে করে। আচ্ছা আদিল, এখনো কি আঁকো? মাঝে মধ্যে, তবে এখন রংটা একটু কম, কালিটা বেশি। বাহ, এখন শুধু আঁকার সাথে কবিতাও লেখো? না, এখন শুধু তোমাকে নিয়ে ভাবি। নাটক শুরু হয়ে গেছে দেখি। এটা নাটক না, হৃদয়ের হোমওয়ার্ক। হা, তাহলে স্যার এক্সাম দিলে কয় নাম্বার পাবে? যদি প্রশ্নপত্র তুমি বানাও আর খাতা তুমি চেক করো, তাহলে নিশ্চিত ফেল করব। মানে? কারণ তোমার প্রশ্ন সবসময় জটিল, আর উত্তর কেউই ঠিকমতো বুঝতে পারে না। উফ, এত চালাকি করো কি করে? মনে হয় মাথায় সবসময় নাটকের ডায়লগ রেডি থাকে। আসলে কি জানো, আমি ডায়লগ বলি কারণ তুমি রিয়্যাক্ট করো দারুণ। তাহলে ঠিক আছে, এবার থেকে আমি প্রতিদিন একটা ঝাড়ি দেব, তুমি একটা ডায়লগ দেবে। চুক্তি পাকা, কিন্তু তার বদলে প্রতিদিন একবার করে তোমার হাত ধরতে হবে। এত শর্ত মানলে তো মনে হচ্ছে তুমি ভালোবাসা না, ইন্স্যুরেন্স পলিসি কিনতেছো। ইন্স্যুরেন্স হোক বা ভালোবাসা, তুমি না থাকলে কোনো কাভারেজই চলে না। মেঘলা চোখ শুরু করে বলল। আরে বাবা, এত কথা বলো কিভাবে? কারণ আমি জানি, তোমার হাসি শুনলেই আমার সব উত্তর ঠিক হয়ে যায়। আর তুমি জানো, তোকে ঝাড়ি দিতে গিয়েও কেন জানি ইদানিং হাসি পায়। আমি হালকা হেসে বললাম, তাহলে তো নিশ্চিত এবার ভালোবাসা ইনফেকশনে ধরেছে। মেঘলা নাক কুঁচকে বলল। ইনফেকশন না ভাইরাস? আদিল ভাইরাস, যেটা ঢুকলে আর সহজে যায় না। আমি চোখ ছোট করে বললাম, আর তুমি? মেঘলা আপডেট, পুরনো হলেও ডিলিট করতে মন চায় না। সন্ধ্যার আকাশে বেলা নামছে,
বনানীর সেই পুরনো কফি শপে আমরা বসে আছি। মেঘলা হালকা গলায় বলল, আদিল, জানো মাঝে মাঝে ভাবি আমরা কি করে এতগুলো বছর টিকিয়ে রেখেছি এই গল্প। সহজ কথাই, তোমার ঝাড়ি আর আমার ধৈর্যের মিশেল আর একটু ভালোবাসা। মেঘলা হাসি দিয়ে বলল, ঝাড়ি তো ঠিক আছে, কিন্তু ধৈর্য তোমার মধ্যে কোথায়? আমি চোখ ছোট করে বললাম, ধৈর্য সেটা আমার ট্যালেন্টের চেয়েও বড়। তুমিই বুঝবে। আর কিছুদিন আগে পর্যন্ত আমি চায়ের বদলে শুধু কফি খেতাম। তাই তো, তুমি যেন শুধু ভালোবাসার চাহিদা রাখো, নাকি কফি আর ঝাড়িরও? হ্যাঁ, কারণ ভালোবাসা ছাড়া কফির স্বাদ মিশে না, আর ঝাড়ি ছাড়া ভালোবাসার মানে অর্ধেকই থাকে না। তাহলে তো বুঝলাম, আমাদের বিয়ে মানেই কফি আর ঝাড়ির ফুল পাটা প্যাকেজ। একদম। আর আমি প্রথম শর্ত রাখছি, বিয়ে হবে চা দিয়ে শুরু, ঝাড়ি দিয়ে পরিপূর্ণ। এ কথা বলে তুমি কি বোঝাচ্ছ? বিয়েতে ঝাড়িও দিবে? আমি মজা করে বললাম, অবশ্যই, কারণ বিয়ের ঝাড়ি ছাড়া মেঘলা আপডেট আসবে কই। মেঘলা হাসতে হাসতে বলল, তাহলে তো বুঝলাম, বিয়ের আগে এখন থেকে ঝাড়ি নিতে শুরু করো, অভ্যেস করে নিও। একদিন বিকেলে আমরা হাঁটছিলাম বিশ্ববিদ্যালয়ের পুরনো মাঠ ধরে। জানো মেঘলা, তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই আমার জীবনের সবচেয়ে ভালো দিন। আর এখন আমি চাই ওই দিনগুলোকে চিরন্তন করে ফেলতে। মেঘলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, মানে? মানে আমি চাই তোমাকে শুধু ক্যানভাসে বা গল্পে না রাখি, বরং তোমাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী করব। মেঘলা লাজুক হাসি দিয়ে বলল, মানে প্রপোজ করছো? আমি হাত বাড়িয়ে বললাম, প্রপোজ করব না, বরং চাহিদা করব। তুমি কি আমার লাইফ টাইম মিউজ হতে চাও? আর আমি বলছি তোমার আঁকা ছাড়া জীবন অসম্পূর্ণ, তাই আমি রাজি। জানো মেঘলা, বিয়ে মানেই শুধু দুই মানুষ একসাথে থাকার নাম না, এটা মানে একসাথে ঝাড়ি খাওয়ার লাইসেন্স। তা বুঝলাম, বিয়ে মানে ঝাড়ি সার্ভিস, কিন্তু সেগুলো ভালোবাসার এক্সট্রা ফিচার। ঝাড়ি দিয়ে সম্পর্ক তাজা থাকে নাকি? একদম ঠিক। আর তোমার জন্য তো এক্সট্রা ঝাড়ি প্যাকেজই চাই। আমি চোখ ছোট করে বললাম, তো বুঝলাম, বিয়ে মানেই ঝাড়ির স্টক যেন শেষ না হয়। আদিল, তোমার পাগলামি যেন না বাড়ে বিয়ের সময়, আর একটু কম নাটক করো। ও মেঘলা, তোমার জন্য তো আমি রোজ একটা নাটক রেডি রাখি। সেটা ঠিক, কিন্তু বিয়েতে যেন নাটক করে বিয়ে ভাঙো না। আমি তোমার পাশে থাকলে কোনো নাটকেই ভাঙবে না, বরং সবাইকে মুগ্ধ করব। দিন গড়াতে গড়াতে বিয়ের প্রস্তুতি জমে উঠল। মেঘলার চোখে হাসির ঝিলিক, আর আমার বুকেও ধীরে ধীরে সেই নতুন জীবনের রং ফুটে উঠছিল। মেঘলা বলল, আদিল, মনে হচ্ছে যেন আজকের দিনটা অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম। আমি হাসতে হাসতে বললাম, আসলে ওই দিনটা তো শুধু আমাদেরই নয়, আমাদের গল্পের সবার জন্য একদিন বড় দিন। বিয়ের দিন দুপুর থেকে শুরু করে সাজগোজ আর বাকি আয়োজন। মেঘলা রূপে যেন ফসলের মাঠের আলোর মতো দীপ্তময়। আমি ওর পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, কেমন যেন আকাশটা আমার জন্য একটু নরম হয়ে গেছে। বিয়ের হলের দরজা খুলে গেল। আমি আস্তে আস্তে মেঘলার হাতে হাত রেখে মঞ্চে উঠলাম। ইমাম সাহেব মৃদুস্বরে আরম্ভ করলেন নিকার কথা। নিকা হচ্ছে দুজন মানুষের সম্মিলিত জীবন শুরু, যেখানে দুই হৃদয় মিলে একটি পরিবারের রূপ নেয়। আমিও নিজেকে ধরে রাখলাম না, মেঘলার হাত আরও শক্ত করে ধরলাম। মেঘলা, তোমাকে আমি জানাই জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করছি, সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে। মেঘলা লাজুক হাসি দিয়ে বলল, আদিল, তোমার সঙ্গে আমার পথ চলা হবে সেই গল্পের মতো, যা কেবল সময়ে নয় হৃদয়ও লেখে। সব নিয়ম শেষে আমরা একে অপরের হাতে মেহেদি লাগিয়ে দিলাম, যেন সেই রং ধরে রাখে আমাদের ভালোবাসার প্রতিজ্ঞা। সন্ধ্যা নেমে এলো।
সবাই যখন আনন্দে মাতোয়ারা, আমি আর মেঘলা হাতে হাত রেখে বাগানের কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, জানি এখন থেকে ঝাড়ি আর নাটকের পালা আমাদের জীবনের নিয়ম হয়ে যাবে। মেঘলা হেসে বলল, আর আমি চিরকাল তোমার মেয়স থাকবো, ঝাড়ির ছায়ায় তোমার পাশে থাকবো। আমি মুচকি হাসি দিয়ে বললাম, তাহলে তো আমাদের গল্পের শেষ নেই, শুধু নতুন নতুন অধ্যায় থাকবে। এভাবেই শুরু হলো আমাদের নতুন জীবন, যেখানে ঝাড়ি আর ভালোবাসা মিলেমিশে চিরন্তন এক গল্পের গাথা হয়ে থাকবে, যার শুরু হয়েছিল বাগানের নিচে আর শেষ হবে আমাদের হৃদয়ের মাঝে। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।